আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটি বিশেষ চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে স্পেশাল জার্নাল। সেই স্পেশাল জার্নালের আমরা একটা অঙ্ক করব। সেখানে ক্যাশ রিসিপ্ট জার্নাল নামে একটা অঙ্ক আছে, আমরা সেই অঙ্কটা একটু দেখবো। কিভাবে ক্যাশ রিসিপ্ট জার্নাল অঙ্কটা করে সেটা আমরা শিখবো। একটা অঙ্ক আজকে আমরা আসলে আগে কথাটা বুঝে নেই। ক্যাশ রিসিপ্ট জার্নাল, এখানে ক্যাশ রিসিপ্ট নগদ টাকা পাওয়া গিয়েছে, তার মানে নামে বোঝা যাচ্ছে যে নগদ টাকা পাওয়া গিয়েছে। এরকম এন্ট্রিগুলি আমরা এখানে অন্তর্ভুক্ত করব। যে এন্ট্রিগুলোতে নগদ টাকা পাওয়া যায় না সেগুলো আসবে না। নগদ পাওয়া গিয়েছে এটার বাহিরে কোনো এন্ট্রি আসবে না, অর্থাৎ আমরা এখন যে অঙ্কটা করবো সেখানে নগদ প্রাপ্তি, নগদ টাকা পাওয়া গিয়েছে এরকম এন্ট্রিগুলি আসবে। ঠিক আছে। আর বিভিন্ন এন্ট্রি দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে নগদ পাওয়া গিয়েছে কোন এন্ট্রি গুলো, সেগুলো আমাদের আগে এখানে বসাতে হবে। তো আমাদের অঙ্কটা আমরা মনে হচ্ছে যে জাবেদা ক্যাশ রিসিপ্ট জার্নাল জাবেদা, আসলে জাবেদা না। জাবেদার সাথে সাথে আমাদের একটা ছকেরও কাজ আছে, সেই ছকটা আমরা একটু দেখবো এখন। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়েলকাম কমার্স কেয়ার আতিক আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের নাম, এবং আমাদের সাথে যে কোনো অনলাইন ভিত্তিক কোর্স বা অফলাইন ভিত্তিক কোর্সের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো বিস্তারিতের জন্য। তো চলে আসি আমরা অঙ্কের দিকে। ক্যাশ রিসিপ্ট জার্নালের একটা কোশ্চেন এখানে দেখালাম, আসলে এটা ইউনিভার্সিটি কোশ্চেন। 7 কলেজে আসছে এবং ডিগ্রিতেও আসছে এবং অনার্সেও আসছে, ভ্যারাইটিস ভাবে আসছে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, দেখো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে এই এন্ট্রি গুলোর মধ্যে থেকে যেগুলো টাকা পাওয়া গিয়েছে, নগদ টাকা পাওয়া গিয়েছে, সেই এন্ট্রি গুলো আমরা আগে আলাদা আইডেন্টিফাই করে নিব, এবং সেগুলি আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালের একটা নির্দিষ্ট ছক আছে, সেই ছকে বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। তো কি কি এন্ট্রি আছে দেখো। প্রথমে ক্যাশ ব্যালেন্স। ক্যাশ ব্যালেন্স মানে নগদ উদ্বৃত্ত, অর্থাৎ নগদ টাকা গত মাসে যোগ বিয়োগ করে যেটা রয়ে গেছে এই মাসের শুরুতে সেটা আছে। এটা কিন্তু এই মাসে নগদ প্রাপ্তি হয়নি, নগদ পাওয়া নাই। গত মাসে ব্যালেন্সটা এই মাসে আসছে 1 তারিখে, সো এটা আসবে না। আমাদের নগদ প্রাপ্তি হয়নি, নগদ প্রাপ্তি যেটা হয়নি সেটা আসবে না। 2 নম্বর বলেছে পেইড এপ্রিল রেন্ট, আর বাকিটুকু বললাম না। পেইড মানে পরিশোধ করে দিয়েছি, এপ্রিল মাসের ভাড়া পরিশোধ করেছে, তো এটাও আসবে না। আমার আসবে কি ক্যাশ রিসিপ্ট, এটা পেইড করেছে, সো এটা আমাদের দেখা দরকার নেই। এবার 4 নম্বর দেখো, রিসিপ্ট পেমেন্ট অন অ্যাকাউন্ট, এত টাকা রিসিভ করেছে, এটা আমাদের আসবে। তো যেগুলো আসবে সেগুলোকে তোমরা আগে আইডেন্টিফাই করবে যে ক্যাশ রিসিপ্ট কোনগুলো, সেগুলো আগে আমরা আইডেন্টিফাই করে নিব। যেমন রিসিপ্ট পেমেন্ট অন অ্যাকাউন্ট, টাকা পাওয়া গিয়েছে, তারপর পেইড না, পেইড আসবে না, টাকা চলে গিয়েছে, এটা আসবে না। দ্য ওনার মিস্টার কিরণ, মালিক মিস্টার কিরণ ইনভেস্টেড অ্যান অ্যাডিশনাল টাকা 15,000 ইন ক্যাশ। নগদ টাকা সে ইনভেস্ট করেছে, নগদ টাকা ব্যবসায় ইনভেস্ট করেছে। অর্থাৎ আমরা যদি এটাকে জার্নাল করি যে নগদ টাকা মালিক যদি ব্যবসায় ইনভেস্ট করে, তাহলে সেটাকে জাবেদা করলে কি হবে? ক্যাশ ডেবিট, অ্যাডিশনাল ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ মালিক টাকা দিয়েছে মানে কি, তুমি কিন্তু প্রতিষ্ঠান, তুমি প্রতিষ্ঠানের দিক থেকে কিন্তু অঙ্ক করবে সব সময়। অর্থাৎ তুমি টাকা পেয়েছো, তোমার জন্য টাকা আসছে, এটা কিন্তু আসবে। এরপর দেওয়া আছে দেখো, অ্যান্ড ট্রাক ভ্যালু, ট্রাকও নিয়ে আসছে, অর্থাৎ সে মালিক নগদ টাকা দিয়েছে এবং ট্রাক 10,000 টাকা মূল্যের একটি গাড়ি দিয়েছে। তো আমাদের এখানে আসলে ট্রাকটা আমাদের ক্যাশ রিসিপ্ট জানালে আসবে না। আমাদের এই জানালা শুধু ক্যাশটাই আসবে, অন্য কোনো এন্ট্রি আসবে না। শুধু ক্যাশ বললেও হবে না, ক্যাশ পেতে হবে, রিসিভ করতে হবে, সেই এন্ট্রি গুলি আসবে। সো আমাদের 15,000 টাকা হিসাব হবে। 11 তারিখে তোকে পেইড পেইড করেছি, মানে এটা আমাদের পরিশোধ হয়েছে, এটা আসে নাই, টাকা আসে নাই, এটা আর বাকি পড়তেও হবে না। ক্যাশ সেলস, নগদে বিক্রি করেছি, নগদে যদি আমি বিক্রি করি তাহলে কি ক্যাশ পাবো না? হ্যাঁ, ক্যাশ পাবো, তাহলে এটা আমাদের ক্যাশ রিসিভের অন্তর্ভুক্ত হবে। এরপরে পেইড পেইড মানে টাকা পরিশোধ করেছে, তো আমি পড়তে হলো না, এটা আমার আসবে না। রিসিভ পেমেন্ট, পেমেন্ট রিসিভ করেছে, হ্যাঁ এটা আমার আসবে, আমি টাকা পেয়েছি। 19 তারিখে রিসিভড পেমেন্ট, এটাও আমি টাকা পেয়েছি, এটাও আসবে। ডিটেলসটা পরে পড়ছি। পারচেজ অফিস ইকুইপমেন্ট, পারচেজ করেছে, ক্রয় করলে তো টাকা আমি অবশ্যই পেইড করব, দিয়ে দিব। টাকা আসবে না, টাকা যাবে, সো এটাও আমার ক্যাশ রিসিপ্ট জানালে আসবে না। 21 তারিখে বলা হচ্ছে কি পেইড, টাকা পরিশোধ, এটাও আসবে না। 26 তারিখ পেইড, এটাও আসবে না। 27 তারিখ মিস্টার কিরণ উইথড্র, উইথড্র মানে উত্তোলন করেছে, মালিক টাকা নিয়ে গিয়েছে, মানে আমার প্রতিষ্ঠানের টাকা কমে গেছে। তো আমার তো ক্যাশ আসে নাই, ক্যাশ চলে গেছে, সো এটাও আমার এই অঙ্কে আসবে না। এবং 30 তারিখ ক্যাশ সেলস, নগদ বিক্রয়, তো নগদ বিক্রি করে টাকা আসে, তো এটা আমাদের আসবে, এটা আমাদের এখানে আসবে, নগদ টাকা পেয়েছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই এন্ট্রি গুলো আইডেন্টিফাই করে রাখা, যেগুলো আমাদের এখানে আসবে। তো আমি দেখো সেগুলো আগে আইডেন্টিফাই করে রেখেছি, অর্থাৎ 4 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 17, 19 এবং 30, এই কয়েকটি এন্ট্রি আমার ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে।
তো প্রথম কাজ হচ্ছে আমাদের ক্যাশ রিসিপ্ট জার্নালের ছকটা ফিক্সড করে রাখা। ছকটা আগে মনে রাখতে হবে। তো প্রথমে কোম্পানির নাম লিখবে, কিরণ কোম্পানি, যেটা অঙ্কে দেওয়া থাকবে, ক্যাশ রিসিপ্ট জার্নাল লিখবে। এবং এর ছকটা দেখো একটু ডিফারেন্ট টাইপের। এই ছকের এই হেডিং গুলো ফিক্সড, এগুলো চেঞ্জ হবে না। অতএব এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই এন্ট্রি গুলো ফিক্সড, যেমন ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, ইনভয়েস নাম্বার, ডেবিট ক্রেডিট। তো ডেট, অ্যাকাউন্টস ক্রেডিট, ইনভয়েস নাম্বার, ডেবিট ক্রেডিট, ডেবিটের অধীনে আবার দুইটা ঘর আছে এবং দুইটাই থাকবে সব সময়। অতএব এখানে বাড়বে না, কমবেও না। ক্রেডিট পাশে তিনটা ঘর আছে, অ্যাকাউন্টস রিসিভেবল, সেলস এবং আদার্স। তো এই তিনটাই থাকবে, এগুলো বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নেই, ফিক্সড ঘর। ঠিক আছে, ডেবিটে দুটো, ক্রেডিটে তিনটা। টাকা পেয়েছি কোত্থেকে? দেনাদারের কাছ থেকে টাকা পাই, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। সেলস করলে টাকা পাই, এই জন্য সেলস ক্রেডিট, এবং অন্য অন্য অ্যাকাউন্ট থেকে টাকা পাই, এই জন্য আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট। তো ডেবিট দিকে দুটো আমাদের মাথায় রাখতে হবে এবং ক্রেডিট দিকে তিনটে আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যে এন্ট্রি গুলো পড়েছিলাম, সেইগুলো আমরা ডেট গুলো বসাই দিব। আমি যে এন্ট্রি গুলো আমরা ডেট গুলো ফিক্স করেছিলাম, তো 2020 সাল লিখবো, এপ্রিল 4, 9, 15, 17, 19 এবং 30 তারিখগুলো টানা বসে ফেলতে পারো অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য। এবং 4 তারিখে কি হয়েছিল? পেরমার কাছ থেকে টাকা পেয়েছিল, দেখো আমরা একটু দেখে আসো। 4 তারিখে কি হয়েছিল? রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট, 2,000 টাকার হিসাব থেকে তুমি অ্যাকাউন্টস থেকে টাকা পেয়েছো, যেখানে 2% ডিসকাউন্ট কথা বলেছে ফ্রম প্রেমার কাছ থেকে। হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি কোনো কোম্পানির প্রতিষ্ঠানের নাম থাকে, তুমি সেই প্রতিষ্ঠানের নামটা বসাবে। ঠিক আছে, আমাদের ওই অ্যাকাউন্টস ক্রেডিটের ঘরে। তো এখানে প্রেমার কাছ থেকে টাকা পেয়েছো, তো প্রেমার নামটা লিখবো। এবং 2,000 টাকার হিসাব থেকে আমরা 2% ডিসকাউন্টে টাকাটা পেয়েছি, তার মানে কি? প্রেমা, দ্যাট মিন দেনাদার, দেনাদার 2,000 টাকা ছিল, তার কাছে 2% ডিসকাউন্টে বাকি টাকা আমি ক্যাশ পেয়েছি। যদি আমরা জানান করি, ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, এবং অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তো জাবেদের উপর ভিত্তি করে আরো সহজ হয়ে যায়, তাহলে জাবেদের ক্যাশ আছে, ডিসকাউন্ট আছে এবং অ্যাকাউন্টস রিসিভেবল আছে। আমরা সেভাবে টাকাটা বসানোর চেষ্টা করবো, তাহলে দেখবো যে বিষয়টা সহজ হয়ে যাবে। দেখো, ক্যাশের ঘরে বসানো হচ্ছে ক্যাশ। হ্যাঁ, 1,060 টাকা কিভাবে হলো? আগে তোমরা দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে টাকাটা বসাবে। জানানো করেছিলাম কি, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে টাকা বসবে, ডিসকাউন্টের ঘরে টাকা বসবে, ক্যাশের ঘরে টাকা বসবে। তো অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে পূর্ণাঙ্গ ফুল টাকাটা বসবে, 2,000 টাকা। ওর কাছ থেকে 40 টাকা ডিসকাউন্ট আছে, 2%। তো 2,000 টাকা 2% করলে 40 টাকা ডিসকাউন্ট, এবং বাকি টাকা আমি ক্যাশ পেয়েছি। 2,000 টাকা থেকে 40 টাকা বাদ দিলে 1,960 টাকা আমি ক্যাশ পেয়েছি। ঠিক আছে, এইভাবে। এবং 9 তারিখে কি বলা ছিল? 9 তারিখে বলা ছিল, দেখো, যে মালিক কিরণ অতিরিক্ত মূলধন দিয়েছে 15,000 টাকা। তো আমাদের যাবে কি ছিল? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো আমরা ক্যাপিটাল নামে লিখবো এটাকে। ঠিক আছে, ক্যাপিটাল নামে লিখে অ্যাডিশনাল ক্যাপিটাল বা শুধু ক্যাপিটাল লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো জানালটা কি? জানালটা হচ্ছে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো ক্যাশের ঘরে টাকা বসাবো, এবং ক্যাপিটালের ঘর নেই, যেটার ঘর নাই সেই সেটাকে আদার্সে বসাতে হবে। আমি বলেছি যে এখানে ঘর কিন্তু ফিক্সড। ক্যাপিটাল ঘর নাই বলে ক্যাপিটাল ঘর দিতে হবে এরকম নাই, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মতো নয়। এই ঘর ফিক্সড, এখানে বসাতে হবে, যেটা নাই সেটা আদার্সে বসাই দিতে হবে। তো আমাদের হিসাবে জাবেদা হয়েছে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশের ঘর আছে বসালাম, ক্যাপিটালের ঘর নেই, আদার্সে বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আসো। এরপরে আমরা তারিখ অনুযায়ী আমরা 15 তারিখে চলে আসি। এখানে ক্যাশ সেলস নগদে বিক্রি করা হয়েছে, জাবেদা কি? ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। তো সেলস আমরা এন্ট্রিটা বসাবো, দেন ক্যাশের ঘরে টাকা বসাবো, সেলস এর ঘরে টাকা বসাবো। জাবেদা যেভাবে আসছে সেভাবে টাকার ঘরও আছে, আমি টাকার ঘরে টাকাটা বসিয়ে দেবো। এরপর কি আছে দেখো। এরপর 17 তারিখ, রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম যমুনা। যমুনার কাছ থেকে 100 টাকা, 100 টাকা পাওয়া গিয়েছে। তাহলে আমরা যমুনা নামটা লিখবো, এবং জাবেদা যদি করতে চাই, জাবেদাটা কি হবে? ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ক্যাশের ঘরে টাকা বসবে, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে টাকাটা বসবে। ঠিক আছে, এরপর এন্ট্রিটা যদি আমরা চলে যাই, দেখে যে এখানে 19 তারিখে বলা হচ্ছে, রিসিভ পেমেন্ট অন এ নোট রিসিভেবল টাকা 2,000 প্লাস টাকা 1,000 ইন্টারেস্ট। মানে টাকা রিসিভ করেছো, নোট রিসিভেবল 2,000 টাকা তুমি পেয়েছো, প্লাস ইন্টারেস্ট 1,000 টাকা সুদও পেয়েছো, তার মানে তুমি অ্যাকচুয়ালি 3,000 টাকা পেয়েছো। নোট রিসিভেবল 2,000 টাকা পেয়েছো এবং 1,000 টাকা ইন্টারেস্টের জন্য পেয়েছো। যদি জাবেদা করতে চাও, ক্যাশ ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, যেহেতু পেয়েছো ইন্টারেস্টটা আয়, আর আয় হলে ক্রেডিট হয়, তো সেই হিসাবে আমরা এখানে বসাবো। তো আমরা এখানে কি করব? আমরা ইন্টারেস্ট এবং নোট রিসিভেবল দুইটা একসাথে বসাতে পারি, আলাদা করে বসাতে পারি। কেউ যদি আলাদা করতে চাও, তাহলে এখানে নোট রিসিভেবল 2,000 টাকা 2,000 টাকা বসাতে পারো। তাহলে ক্যাশ ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট। তো ক্যাশের ঘরে টাকা বসবে, নোট রিসিভেবল ঘরে টাকা বসবে। নোট রিসিভেবল ঘর নেই, আদার্সে বসবে 2,000 টাকা 2,000 টাকা যদি আলাদা করতে চাও। আর ইন্টারেস্টটা তো তখন আলাদা বসাবে, তখন এখানে ইন্টারেস্ট লিখবে 1,000 টাকা ক্যাশ, এবং ইন্টারেস্টের ঘর নেই, 1,000 টাকা আদার্সে বসাবে।
আর যদি একসাথে করো, আমি এখানে একসাথে করেছি, জাবেদা ক্যাশ ডেবিট নোট রিসিভেবল ক্রেডিট ইন্টারেস্ট ক্রেডিট, তুমি এখানে লিখতে পারো নোট রিসিভেবল উইথ ইন্টারেস্ট, 3,000 টাকা তুমি পেয়েছো নোট রিসিভেবল এবং ইন্টারেস্টের টাকা সহ। তো ক্যাশ পেয়েছো, ক্যাশের ঘরে টাকা বসাবে, এবং নোট রিসিভেবল ইন্টারেস্টের ঘর নেই, সো আদার্সে টাকাটা বসবে। ঠিক আছে। তো এইভাবেই পরবর্তী এন্ট্রিটা আমরা একটু দেখি। এবং লাস্ট এন্ট্রি থার্ডে ক্যাশ সেলস, নগদে বিক্রি করা হচ্ছে, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এটা একবার আমরা করেছি অলরেডি, আমরা পেয়েছিলাম একবার এই এপ্রিল 15 তারিখে, সেটার মতো এপ্রিল 30 তারিখও ক্যাশের ঘরে টাকা পড়বে, সেলসের ঘরে টাকা পড়বে। শেষ, দ্যাটস এনাফ। এখানে অঙ্কের এন্ট্রি গুলো সব বসানো হয়ে গেল। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যোগ করা। ক্যাশের করে যোগগুলো করলাম, যোগফলটা হলো 51,460। সেলস ডিসকাউন্টের ঘরে যোগফল হলো মাত্র 40 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে 2,100 টাকা। সেলস এর ঘরে যোগফল 31,400 টাকা, এবং আদার্স এর যোগফল 18,000 টাকা। ডেবিট দুটাকে যোগ করব, যোগ করে রেজাল্টটা হবে 51,500 টাকা, এবং ক্রেডিট তিনটা যোগ করলাম 51,500 টাকা। এই ইন্ডিভিজুয়ালের যোগগুলো যেগুলো আলাদা আলাদা করে করেছিলাম সেগুলোকে বলা হয় ফুট, টোটালটাকে বলা হয়। ইন্ডিভিজুয়ালি যেগুলো আলাদা আলাদা করেছে সেইটার বরাবর আমরা লিখবো ফুট। ঠিক আছে। আর যেটা আমরা মিলে গেছে, ডেবিট ক্রেডিট মিলে যাবে, ডেবিটের 2 ঘরের যোগফল এবং ক্রেডিটের 3 ঘরের যোগফল মিলে যাবে। এই যোগফল মিলে গেলে এটাকে বলা হয় ক্রস ফুট, যেটা মিলে যাবে, রেজাল্ট মিলবে, অবশ্যই মিলবে। এখানে অমিল হওয়ার কোনো কারণ নেই। তো এখানে মিলে গেছে 51,500, 51,500। এভাবে আমরা একটা অঙ্ক পরিপূর্ণ করতে পারবো। তো আমরা এভাবে আজকে দেখালাম তোমাদেরকে ক্যাশ রিসিপ্ট জার্নাল কিভাবে করতে হয়। তো ক্যাশ রিসিপ্ট জার্নাল আমরা এভাবে শিখবো। আশা করি তোমাদের আর সমস্যা হবে না, সমস্যা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান।